কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারে অলরেডি আমরা ইন্ট্রোডাকশন পার্ট, ভ্যালেন্স বন্ড থিওরি, লিগ্যান্ডস বা ক্যারেক্টারিস্টিক অফ লিগ্যান্ডস এই বিষয়ে আমাদের আলোচনা আগেই হয়েছে। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ, ক্রিস্টাল ফিল্ড থিওরি। This theory is discovered by Hans Bethe and Van Vleck introduce করেছিলেন এই থিওরিটি। প্রথমে আমরা কতগুলো পয়েন্ট এই থিওরির ব্যাপারে জেনে নিই। প্রথমটি হচ্ছে কমপ্লেক্স ইজ এ কম্বিনেশন অফ সেন্ট্রাল আয়ন সারাউন্ডেড বাই আদার আয়নস অ্যান্ড মলিকিউল। এবং এগুলোকে কেমন ভাবে ট্রিট করা হচ্ছে না, লাইক ইলেকট্রিক্যাল ডাইপোল অ্যান্ড লিগ্যান্ডস আর ট্রিটেড অ্যাজ পয়েন্ট চার্জেস অর পয়েন্ট ডাইপোল। এটি গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি না, সিএফটি ডাজ নট কনসিডার কোভ্যালেন্ট বন্ডিং ইন কমপ্লেক্সেস। সমযোজী বন্ধন সম্পর্কে কোনো ধারণা দেয়নি এবং তিনি সম্পূর্ণ বলেছিলেন তারা যে interaction between electrons of cations and those of ligands is entirely repulsive, and these repulsive forces are responsible for causing the splitting of d orbitals. অর্থাৎ আগে পর্যন্ত কি ছিল না, d orbitals কি ছিল, ডিজেনারেট ছিল। অর্থাৎ পাঁচটি যে সাব এনার্জি লেভেল ছিল dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার এবং dz স্কয়ার, এরা কি ছিল, ডিজেনারেটেড d orbital। বাট ইনকামিং লিগ্যান্ডের ক্ষেত্রে যখন আসছে তখন কি হচ্ছে না, স্প্লিটিং কি হচ্ছে না, d orbitalটা স্প্লিটিং হয়ে যাচ্ছে। কি কেমন ভাবে হচ্ছে না, dxy dyz এবং dzx এরা যেহেতু ইকুয়েটোরিয়াল পজিশনে আছে, এদের ক্ষেত্রে রিপালশনটা তুলনামূলক কম হচ্ছে, তাই এরা লোয়ার এনার্জিতে থাকছে। এবং dx স্কয়ার মাইনাস y স্কয়ার এবং dz স্কয়ার ক্ষেত্রে যেহেতু অ্যাক্সিয়াল পজিশনে আছে, তাই ইনকামিং লিগ্যান্ডের সাথে তাদের রিপালশনটা বেশি হচ্ছে, তাই সেটা হায়ার এনার্জি লেভেলে চলে যাচ্ছে। এবার আমরা আসছি থার্ড পয়েন্টে, ক্রিস্টাল ফিল্ড থিওরির থার্ড পয়েন্টে। The extent of splitting of d orbitals depends on the nature of ligand. নেচার অফ লিগ্যান্ড আমরা স্পেকট্রোকেমিক্যাল ফিজিক্স আগের দিনই আমরা মোটামুটি পড়িয়ে দিয়েছি যে যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে অর্থাৎ গ্রেটার দ্য ফিল্ড স্ট্রেংথ কি হবে না, রিপালশনটাও বেশি হবে এবং এক্সটেন্ট অফ স্প্লিটিংটাও বেশি হবে। তার মানে অক্টাহেড্রাল জিওমেট্রির ক্ষেত্রে ডেল্টা ও এর ভ্যালুটা কিন্তু বেশি হবে দেন দ্য উইক ফিল্ড লিগ্যান্ডস। এটি হচ্ছে থার্ড পয়েন্ট। এবং ফোর্থ পয়েন্টটা যদি কালার বিষয়ে তাদের সিএফটি তে বলা হয়েছে যে দ্য কালার অফ কমপ্লেক্সেস অ্যারাইজেস ইলেকট্রনিক ট্রানজিশন ডিউ টু ইলেকট্রনিক ট্রানজিশন ফ্রম লোয়ার এনার্জি d orbital to higher energy d orbital by absorbing suitable electromagnetic radiation। অর্থাৎ আমরা জানি যে কালার এর ক্ষেত্রে d orbital কমপ্লেক্সগুলোর ক্ষেত্রে কালার কখন হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে dd ট্রানজিশন যদি হয়, অর্থাৎ d0 এবং d10 এর ক্ষেত্রে কিন্তু যেহেতু dd ট্রানজিশন হওয়ার সম্ভাবনা নেই, তাই সাধারণত কালার হবে না। আমরা সাধারণত কথাটা ব্যবহার করছি, আমরা কালার অফ ডি ব্লক কমপ্লেক্স আলাদা একটা টপিক হিসাবে পড়াবো, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই ধরনের ট্রানজিশন থেকে বলা হচ্ছে ডিডি ট্রানজিশন। ডিডি ট্রানজিশনটা হচ্ছে অ্যাকর্ডিং টু ল্যাপোর্টে সিলেকশন রুল, ল্যাপোর্টে সিলেকশন রুল অনুযায়ী কি বলা হয়, স্পিন অ্যালাউড বাট ল্যাপোর্টে ফরবিডেন ডিডি ট্রানজিশন। কি বলা হয়, স্পিন অ্যালাউড। অর্থাৎ ল্যাপোর্টে সিলেকশন রুলে পরিষ্কার বলা আছে যে একটি অরবিটালের সাথে আরেকটি অরবিটাল ইলেকট্রনের ট্রানজিশন যখন হবে তাদের ডেল্টা এস অর্থাৎ স্পিন মাল্টিপ্লিসিটি ডিফারেন্স না থাকলেও হবে, অর্থাৎ ডেল্টা এস ইকুয়াল টু 0 হলেও হবে, কিন্তু আজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ডিফারেন্স কিন্তু লেস দ্যান 1 হতে হবে। ঠিক আছে, নট ইকুয়াল টু 1 বা নট ইকুয়াল টু 0। অর্থাৎ সেম আজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মধ্যে যেন ইলেকট্রনিক ট্রানজিশন না হয়। তাই জন্য এই ডিডি ট্রানজিশনটাকে আমরা কি বলছি না, স্পিন অ্যালাউড, অর্থাৎ একই স্পিন মাল্টিপ্লিসিটি অরবিটালগুলোর মধ্যে হচ্ছে, কিন্তু যেহেতু দুটোই ডি অরবিটালের মধ্যে হচ্ছে, অর্থাৎ আমরা স্প্লিটিংটা দেখলেই বুঝতে পারবো T2G এবং EG এর মধ্যে হচ্ছে,
উভয় ডি অরবিটালের অংশ, তার মানে উভয়েরই আজিমুথাল কোয়ান্টাম নাম্বার n ইকুয়াল টু 2। দেয়ারফর ডেল্টা এর কিন্তু তাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না, তাই আমাদের এই ধরনের ডিডি ট্রানজিশনকে বলা হবে স্পিন অ্যালাউড ল্যাপোর্টিভ ফরবিডেন ডিডি ট্রানজিশন। এই হচ্ছে আমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরির বেসিক পয়েন্টস গুলো। এবার আমরা ডিসকাস আলোচনা করব। দেখো ডি অরবিটাল স্প্লিটিং এর ফলে কি হচ্ছে, দ্য এনার্জি রিলিজ হচ্ছে, এর ফলে দ্য এক্সট্রা স্টেবিলিটি গেইনড বাই দ্য কমপ্লেক্স ইজ মেজার্ড ইন টার্মস বাই দ্য ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। এবার আমরা যে পার্টটায় যাচ্ছি সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা কেমন না, প্রথম হচ্ছে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে আগে দুটো পার্টটা ভালো করে দেখো। না ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ক্যালকুলেশন কার ক্ষেত্রে, ফর অক্টাহেড্রাল এবং আসছে টেট্রাহেড্রাল, এই দুটো আমার সিলেবাসে আছে। ফর অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে সিএফএসি ক্যালকুলেশন কেমন ভাবে করতে হয় এবং টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে সিএফএসি ক্যালকুলেশন কেমন ভাবে করতে হয়। প্রথমেই বলছি যে ডি অরবিটালটা কি হয়, স্প্লিটিং হয়। এবার অক্টাহেড্রালের ক্ষেত্রে দুটো কেস আসবে। টেট্রাহেড্রালের ক্ষেত্রে সবই হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স, সাধারণত লো স্পিন কমপ্লেক্স খুব কমই হয়, কেননা সবসময় ডেল্টা ও লেস দ্যান পি হয় সাধারণত। এবার অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে সিএফএসি ক্যালকুলেশনটা ভালো করে দেখো। প্রথমে আসবে হাই স্পিন কমপ্লেক্স এবং লো স্পিন কমপ্লেক্স। তার আগে আমরা যদি দেখি যে ডি অরবিটাল, পাঁচটি ডি জেনারেটেড অরবিটাল ফ্রি মেটাল অ্যাটমের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, পাঁচটাই যে dx/dy dz এবং dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার প্রত্যেকই ওয়েভ বা সেম ওয়েভ ফাংশন, সেম এনার্জি লেভেল। এরপরে এরা হচ্ছে ডি জেনারেটেড অরবিটাল। ইন প্রেজেন্স অফ ইনকামিং লিগ্যান্ড, ইন কেস অফ অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে এটা যদি এনার্জি ব্যারিয়ার হয় তাহলে কি হচ্ছে না, dxy dyz এবং dzx এরা কি হচ্ছে ট্রিপলি ডিজেনারেটেড স্টেট হচ্ছে। এই তিনজনের এনার্জি সেম আছে, ঠিক আছে। এবং যেহেতু আমি প্রথমেই বলেছি এরা ইকুইটোরিয়াল পজিশনে আছে, এরপরে রিপালশনটা কম হচ্ছে, ফলে এদের স্টেবিলিটিটা বেশি হচ্ছে। whereas অ্যাক্সিয়াল পজিশনে কি আছে, dx স্কয়ার y স্কয়ার এবং dz স্কয়ার, এদের রিপালশনটা ইনকামিং লিগ্যান্ডের সঙ্গে বেশি হওয়ার ফলে এদের এনার্জিটা কি হয়ে যাচ্ছে, হায়ারে চলে যাচ্ছে। অর্থাৎ পাঁচটা যে সাব এনার্জি লেভেল আছে, ডিজেনারেটেড সাব এনার্জি লেভেল, এদের কি হচ্ছে, স্প্লিটিং হচ্ছে, হয়েছে। এটাকে আমরা বলছি অক্টাহেড্রালের ক্ষেত্রে, এটাকে আমরা বলছি T2G, ট্রিপলি ডিজেনারেটেড স্টেট, G ফর জিরেট সিমেট্রি, এখানে সিমেট্রি আছে। এবং এটা হচ্ছে ডাবলেটের ক্ষেত্রে এটা হচ্ছে EG, হয়ে গেল। এটা হচ্ছে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে কেমন ভাবে স্প্লিটিংটা হয়। এবং এই যে T2G এবং EG এর মধ্যে যে এনার্জি ডিফারেন্স, এটা কি বলছে, ডেল্টা ও ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স, ঠিক আছে। এইবার এই যে এনার্জি ব্যারিয়ারটা আছে, এর এই ডিফারেন্স আর এই ডিফারেন্স কিন্তু ইকুয়াল নয়, ঠিক আছে। অর্থাৎ T2G অরবিটালে যে গিভেন ইলেকট্রন গুলো থাকবে তার এনার্জির ভ্যালুটা কি হবে না, প্রত্যেকটা ইচ ইলেকট্রনের এনার্জি ভ্যালু হবে -0.4 ডেল্টা ও। ক্যালকুলেশনের পার্টটা ভালো করে দেখো না, T2G সাব এনার্জি লেভেল, T2G স্টেটে যে সমস্ত ইলেকট্রন গুলো থাকবে ইচ ইলেকট্রনের জন্য সিএফএসি ভ্যালু কত কি হবে না, -0.4 ডেল্টা ও। আর ইজিতে থাকবে যে সমস্ত ইলেকট্রন গুলো তাদের ক্ষেত্রে কি হবে না, +0.6 ডেল্টা ও, ঠিক আছে। এটা কার ক্ষেত্রে গেল, ফর অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে। এরপর অক্টাহেড্রালে কি বলছে, হাই স্পিন এবং লো স্পিন ইলেকট্রন কেমন ভাবে ভর্তি হবে সেটা খেয়াল করো না। হাই স্পিন কখন হবে, হাই স্পিন কখন হবে না, যখন ডেল্টা ও ভ্যালুটা লেস দেন পেয়ারিং এনার্জি হবে, তখন হবে হাই স্পিন কমপ্লেক্স। এছাড়া হাই স্পিন কখন হবে না, ফর উইক ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে হবে। প্রথম হলো ডেল্টা ও লেস দেন পি, এরপর হবে উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট। এবং দেখো যখন উইক ফিল্ড লিগ্যান্ড থাকবে, যেহেতু রিপালশনটা সেক্ষেত্রে কম হচ্ছে, তখন মোটামুটি T2G আর এবং ইজির এনার্জি গ্যাপ কিন্তু খুব বেশি হবে না, ফলে ইলেকট্রন কি করবে না, এখানে হুন্ডের সূত্র ওবে করবে। তাহলে ইট ওবেজ হুন্ডস রুল, ওবেজ হুন্ডস রুল, হুন্ডস রুল, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে আমি যদি ধরো D7 নিই, কেমন 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 ভাবে ইলেকট্রনটা ভর্তি হবে, 3 4 5 6 7, এটা গেল হাই স্পিনের ক্ষেত্রে, ঠিক আছে।
এরপর আসছি আমি লো স্পিন ক্ষেত্রে, টেট্রাহেড্রালটা আসছি পরে। লো স্পিনের ক্ষেত্রে কেমন ভাবে ভর্তি হবে, এটা যদি T2G হয়, যদি EG হয়, ঠিক আছে। লো স্পিন কখন হবে না, ডেল্টা ও ভ্যালুটা যখন গ্রেটার দেন পেয়ারিং এনার্জি, অর্থাৎ ইলেকট্রন পেয়ার্ড অফ করে, একাধিক ইলেকট্রন পেয়ার্ড অফ করার জন্য যে এনার্জিটা রিকোয়ার্ড, এনার্জিটা, এই এনার্জি ভ্যালুটা কিলোজুল পার মোলেও হতে পারে এবং পার সেন্টিমিটার এই ফর্মেও থাকতে পারে। এবং এটা কখন হবে, দু নম্বর, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে, ঠিক আছে। এবং 3 নম্বর কি, এটা হুন্ড রুল মেনে চলবে না, ডাজ নট ওবে, এটা হুন্ডের সূত্র মেনে চলবে না। তাহলে এই ক্ষেত্রে D7 লো স্পিন কমপ্লেক্সের ক্ষেত্রে কেমন ভাবে ভর্তি হবে, 1 T2G স্টেটটা কিন্তু এখানে কিন্তু একটা একটা করেই হবে, কিন্তু এর নেক্সট ইলেকট্রনটা কিন্তু ইজিতে না গিয়ে দেখো আবার T2G তেই ভর্তি হচ্ছে, অর্থাৎ আগে T2G টা ফিল আপ হবে, তারপর ইজিতে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমি D7 হাই স্পিন দেখি, তাহলে কনফিগারেশনটা কি হচ্ছে, T2G5 EG2, আর এই ক্ষেত্রে D7 এর কনফিগারেশন কি হচ্ছে, T2G6 EG1। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন হাই স্পিন কমপ্লেক্স এবং লো স্পিন কমপ্লেক্স থ্রু দ্য ক্রিস্টাল ফিল্ড থিওরি, ঠিক আছে। এইটা ভালো করে আগে বুঝে নিতে হবে যে হাই স্পিন কমপ্লেক্স এবং লো স্পিন কমপ্লেক্স কখন হবে, ভালো করে বোঝো। যখন উইক ফিল্ড লিগ্যান্ড হবে তখন ইলেকট্রন কিন্তু মোটামুটি এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, অর্থাৎ প্রায় এনার্জি গ্যাপটা সমান, তাই বা এনার্জি গ্যাপের ডিফারেন্সটা খুব কম, সমান নয়, ডিফারেন্স কম। এর ফলে কি হচ্ছে, ইলেকট্রন কিন্তু হুন্ডের সূত্র মেনে চলছে। কিন্তু যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে তখন কি হচ্ছে না, সমস্ত ইলেকট্রন ট্রাই টু অকুপাই মোস্ট স্টেবল T2G স্টেটে, তাই সবাই যদি T2G তে আসতে চায় তাহলে পেয়ার আরম্ভ হবে, পেয়ারিং আরম্ভ হবে। এবং পেয়ারিং যখনই শুরু হবে, অর্থাৎ এই এই T2G স্টেটে এনার্জিটা যেহেতু কম এবং স্টেবিলিটিটা বেশি, তাহলে ইলেকট্রন সবাই এখানে থাকলেই পেয়ারিং শুরু হবে। তাই এক্ষেত্রে আমি কি বলছি না, যখন আমি CFEC ক্যালকুলেশন করব, ডেল্টা ও ভ্যালুর সহিত এখানে আরেকটি জিনিস অ্যাড হবে, কি না, পেয়ারিং এনার্জি। পেয়ারিং এনার্জি ইন দ্য সেন্স অফ অ্যাডিশনাল পেয়ারিং এনার্জি, অর্থাৎ এখানে কয়টা, ধরো একটা পেয়ার অবস্থায় আছে, এখানে তিনটে পেয়ার আছে, তাহলে অ্যাডিশনাল হচ্ছে কত, দুটো, তাহলে সেক্ষেত্রে এখানে হবে 2p। আমরা উদাহরণের ক্ষেত্রে ভালো করে দেখতে পাবো। তাহলে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদের ইন জেনারেল যে স্প্লিটিং অফ ডি অরবিটালটা কেমন ভাবে হচ্ছে না, এখানে থাকছে তিনটে T2G স্টেট এবং EG স্টেট, তাই তো। সে হাই স্পিন হোক এবং লো স্পিন হোক, আস্তে আস্তে আমরা উদাহরণ বলি। এবং এদের মধ্যে যে গ্যাপটা, এটা হচ্ছে ডেল্টা ও। এবং আমি কি বললাম যে T2G তে যে কটা ইলেকট্রন থাকবে তাদের ভ্যালু কত হবে, মাইনাস, এবং EG তে যেটা থাকবে সেটা হবে কি, প্লাস 0.6 ডেল্টা ও। এইভাবে আমরা ক্যালকুলেশন করব। এবং টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদের কেমন হবে না, এখানেও ডিজেনারেটেড ডি অরবিটাল 5টি, ঠিক আছে। এবং এক্ষেত্রে কি হবে, ইটা নিচের দিকে চলে আসবে এবং T2 জি হবে না, জি এর সিমেট্রি যেহেতু এখানে নেই, তাই জি কথাটা না ব্যবহার করে এখানে শুধু ই হবে এবং এটি হবে টি, ঠিক আছে। অর্থাৎ আমি যদি টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে D7 ফিল আপ করি, কেমন ভাবে হবে, মোটামুটি 1 2, এদের প্রথমেই বলেছি টেট্রাহেড্রাল বেশিরভাগই কি দেখাচ্ছে, হাই স্পিন কমপ্লেক্স দেখায়, ঠিক আছে। তাই এদের ক্ষেত্রে সবসময় হুন্ডের রুলই মেনে চলবে। 2 3 4 5 6 7, এর ক্ষেত্রে কনফিগারেশন তাহলে কি হবে, E4 T2 3, এইটা হচ্ছে এদের কনফিগারেশন। তাহলে CFEC কিভাবে আমি ক্যালকুলেশন করব, দেখো অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে হবে যে এর ক্ষেত্রে এনার্জি যে ইলেকট্রন থাকবে ই তে, তার প্রত্যেকটা ইলেকট্রনের কত মান হবে, মাইনাস 0.6 ডেল্টা টি, টি ফর টেট্রাহেড্রাল, ঠিক আছে। আর ই আর টি2 এর মধ্যে যে টোটাল গ্যাপটা থাকবে এটা হবে ডেল্টা টি। এখানে কি ছিল, ডেল্টা ও, এখানে হবে ডেল্টা টি, ঠিক আছে। এবং টি2 তে যে ইলেকট্রনগুলো থাকবে তার প্রত্যেকটার মান হবে প্লাস 0.4 ডেল্টা টি, ঠিক আছে। এইভাবে আমরা ক্যালকুলেশনগুলো করব।
টেট্রাহেড্রাল জিওমেট্রিতে ই তে যে সমস্ত ইলেকট্রনগুলো থাকবে তাদের এক একটা ভ্যালু হবে -0.6 ডেল্টা টি এবং টি2 তে যে ইলেকট্রনগুলো থাকবে তাদের ভ্যালু হবে +0.4 ডেল্টা টি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডেল্টা টি থেকে আমি কিভাবে ডেল্টা ও তে কনভার্ট করব তার মানটাও মনে রাখলে সুবিধা হবে। যেমন ডেল্টা টি সমান হচ্ছে 4 এর 9 ডেল্টা ও, অর্থাৎ সিএফএসি ভ্যালু সাধারণত ফর অক্টাহেড্রাল কমপ্লেক্সের সিএফএসি ভ্যালু ফর অক্টাহেড্রাল অলওয়েজ গ্রেটার দ্যান হবে সিএফএসি অফ টেট্রাহেড্রাল কমপ্লেক্স। ক্যালকুলেশন করলে বোঝা যাবে। আরেকটা কি, অ্যাকচুয়ালি আমরা কি নেব মোড ভ্যালুগুলো, ঠিক আছে। ধরো এখানে ভ্যালুটা টোটাল ডেল্টা টি হবে -0.9 ডেল্টা টি হবে, ঠিক আছে, কিন্তু আমরা নেব অ্যাকচুয়াল মোড ভ্যালু, ঠিক আছে। এই হচ্ছে সিএফএসি ক্যালকুলেশন ফর আমাদের টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল কমপ্লেক্সে কিভাবে ক্যালকুলেট করব। এবার আসি আমরা উদাহরণ, কবি এক্সাক্ট জিনিসটা আরো ভালো করে বুঝে যাবে। আমি দুটো উদাহরণ বলবো, দুটো উদাহরণ দেখলেই মোটামুটি সিএফএসি ক্যালকুলেশন আমাদের সহজ হয়ে যাবে। এবার আসছি, ধরা যাক 1 D1 D2 D3 তো একই হবে সব, কিন্তু এক্সেপশনাল শুরু হবে D4 থেকে, D4 সিস্টেম। অর্থাৎ ধরা যাক ক্রোমিয়াম +2 আর ম্যাঙ্গানিজ +3 আয়নের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে D4। আমি প্রথমেই বলেছি সিএফএসি অক্টাহেড্রাল কমপ্লেক্স দুটো আসবে, একটা হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স, একটা হবে লো স্পিন কমপ্লেক্স, ঠিক আছে। তাহলে D4 সিস্টেমের ক্ষেত্রে ক্রোমিয়াম +2 এবং ক্রোমিয়াম এই ম্যাঙ্গানিজ +3 হাই স্পিন এবং লো স্পিন কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা সিএফএসি ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে অক্টাহেড্রাল জিওমেট্রির ক্ষেত্রে যেহেতু উভয় ক্ষেত্রে আমি কি নেব T2G এবং EG, লো স্পিনের ক্ষেত্রেও তাই নেব T2G এবং EG, ঠিক আছে। হাই স্পিনের ক্ষেত্রে কি হবে না, ফুলনের সূত্র মেনে চলবে। তাহলে একটা করে আমি ইলেকট্রন ভর্তি করব 3 4। এই ক্ষেত্রে কনফিগারেশনটা কি হলো T2G3 EG1, ঠিক আছে। এরপর দেখো লো স্পিনের ক্ষেত্রে প্রথমে কি হবে T2G টা আগে ভর্তি হবে, 4টে ইলেকট্রন এখানেই শেষ হয়ে গেল, তাহলে EG তে কোনো ইলেকট্রন আর যাবে না। সেক্ষেত্রে কনফিগারেশনটা কি হবে T2G4 EG0 হলো। এরপর আসছি কিভাবে সিএফএসি ক্যালকুলেশন করা হবে। হাই স্পিনের ক্ষেত্রে আসি, হাই স্পিন কমপ্লেক্সের ক্ষেত্রে সিএফএসি প্রথমে হলো 3টে ইলেকট্রন। আমি কি বলছি T2G তে যে ইলেকট্রন থাকবে তার ভ্যালু হবে এক একটার জন্য 0.4 ডেল্টা ও, তো 3টের জন্য কত হবে 3 প্লাস T2 EG তে যেটা থাকবে একটার জন্য +0.6, তাহলে কত হবে একক কি হবে ডেল্টা ও, ঠিক আছে। তাহলে কত হচ্ছে -1.2 +0.6 ডেল্টা ও এবং -0.6 ডেল্টা ও, ঠিক আছে। এখানে ভ্যালুটা আমার গুরুত্বপূর্ণ মেইনলি সাইনের চেয়েও। এবার লো স্পিন কমপ্লেক্সের ক্ষেত্রে দেখো খেয়াল করে T2G তে আছে, G তে মানে 4টে ইলেকট্রন মানে 0.4 প্লাস ইনটু 4 প্লাস 0.6 এ একটাও নেই, ঠিক আছে। এর সাথে আরেকটা আমি কি বলেছি, এর সাথে আরেকটা জিনিস শুরু হবে, সেটা হচ্ছে পেয়ারিং এনার্জি। দেখো এখানে কিন্তু একটা ইলেকট্রন পেয়ার্ড অবস্থায় নেই, আর এখানে একটি পেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে কত হবে এখানে প্লাস পি, ঠিক আছে। এর ইউনিটটা আমি কি বলি ডেল্টা ও। পি এর এনার্জি আমার কিলোজুল পার মোলে হতে পারে অথবা পার সেকেন্ডে হতে পারে, তাহলে এখানে কত হচ্ছে -1.6 ডেল্টা ও প্লাস পেয়ারিং এনার্জি যা ভ্যালুটা হবে, ঠিক আছে। এইভাবে হাই স্পিন এবং লো স্পিন কমপ্লেক্সের ক্ষেত্রে আমি সিএফএসি ক্যালকুলেট করব। আরেকটা আমি উদাহরণ দেখাচ্ছি D7 সিস্টেমের ক্ষেত্রে। D7 তোমরা নিজেরাই করতে পারবে, শুধু খেয়াল রাখতে হবে T2G তে যে থাকবে সেই ইলেকট্রনটার সাথে -0.4 আর EG তে থাকবে যেটা +0.6 ফর অক্টাহেড্রাল কমপ্লেক্সে। এবার আসি D7, ধরো এটা কোবাল্ট +3 সিএফএসি ক্যালকুলেট করতে দিয়েছে, কোবাল্ট +2, ঠিক আছে। কোবাল্ট +2 দেবে D7 সিস্টেম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে হাই স্পিনের
এখানে হুন্ডের সূত্র মেনে চলবে, তাই এটা কনফিগারেশন কি হবে T2G5Eg2, ঠিক আছে। এর সিএফএসি আমি যদি ক্যালকুলেট করি কি হবে, -0.4 into 5 plus 0.6 into 2 delta O কত হচ্ছে -2.0 plus 1.2 delta O, তাহলে কত হচ্ছে -0.8 delta O। এটা গেল ফর হাই স্পিন কমপ্লেক্স। লো স্পিনের জন্য কি হবে, আগে T2G সেটটা আগে ভর্তি হবে 6, ইজিতে রইল একটা, তাহলে কনফিগারেশন কি হচ্ছে T2G 6Eg1। সিএফএসি ভ্যালু ক্যালকুলেট করলে কি হবে বলো, -0.4 into 6 plus 0.6 into 1 প্লাস আরেকটি ঘটনা ঘটবে, দেখো এখানে পেয়ারিং ইলেকট্রন কটা আছে দুটো হাই স্পিনে, লো স্পিনে কটা আছে তিনটে, তাহলে অতিরিক্ত অ্যাডিশনাল পেয়ারিং কটা হচ্ছে একটি, তাহলে প্লাস পি, তাহলে কি হচ্ছে এটা -2.4 মানে 2.4 এটা প্লাস 0.6, তাহলে কত হচ্ছে -1.8 delta O plus P। This is the CFSE of low spin complex in case of D7 system, ঠিক আছে। এইভাবে আমরা সিএফএসি ক্যালকুলেট করি। অক্টেটাইডালের ক্ষেত্রেও এই টেট্রাইডালের একই ভাবে ক্যালকুলেট হবে, সেই ক্ষেত্রে শুধু যেটা এখানে থাকবে ই, এখানে থাকবে, দেখা যাক এইবার একটা টার্ম বলছি তাতে টেট্রাইডালেরও আমার ক্যালকুলেট করে দেখার সুযোগ থাকবে। একটি টার্ম হচ্ছে ওএসএসি, এটা হচ্ছে সিএফএসি, আর একটা হচ্ছে ওএসএস, এটা কি না অক্টাহেড্রাল সাইড স্টেবিলাইজেশন এনার্জি। এর মানেটা কি টোটাল না অক্টাহেড্রাল সাইড স্টেবিলাইজেশন এনার্জি, এটা কি না the difference of CFSE of a DN ion, ডিটা যে কোনো কিছু হতে পারে, D4 D5 D6 DN ion in octahedral geometry and tetrahedral geometry, ঠিক আছে। the difference of CFSE of a DN ion in octahedral and tetrahedral geometry, এই OSSE এর ভ্যালুটা যত কম হবে, OSSE এই ভ্যালু যত কম হবে তত কি হবে, একটি কমপ্লেক্স অক্টাহেড্রাল থেকে টেট্রাহেড্রালে কনভার্ট হওয়ার প্রবণতাটা কি হবে, বাড়বে। হয়ে গেল কথাটা, ওএসএসি যত কম হবে একটি কমপ্লেক্স অক্টাহেড্রাল থেকে টেট্রাহেড্রাল জিওমেট্রি থেকে যাওয়ার প্রবণতা দেখাবে। অর্থাৎ আমার একটা এখানে কোশ্চেন যদি করা হয়, বলছে COH2O6 প্লাস 2, ঠিক আছে, এটা এর কালারটা হচ্ছে পেল পিঙ্ক, এখানে যদি আমি আপন অ্যাডিশন অফ কনসেন্ট্রেটেড HCl যদি HCl অ্যাড করা হয় তাহলে কি হচ্ছে COCl4 2- টেট্রাহেড্রাল কমপ্লেক্সে কনভার্ট হচ্ছে, এটা হচ্ছে টেট্রাহেড্রাল, এর কালার হচ্ছে ব্লু, অর্থাৎ পেল পিঙ্ক থেকে কালারটা কিসে যাচ্ছে, ব্লুতে। হোয়ারএজ NiH2O6 এর ক্ষেত্রে কিন্তু addition of concentrated HCl কিন্তু NiCl4 2- টেট্রাহেড্রালে কনভার্ট হচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ এর কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু এক্ষেত্রে পেল পিঙ্ক কালারটা কিন্তু ব্লুতে চেঞ্জ হচ্ছে। এর কারণ কিন্তু হচ্ছে অক্টাহেড্রাল সাইড স্টেবিলাইজেশন এনার্জি, ঠিক আছে। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে কি আছে কোবাল্ট +2, তাই তো। আমি যদি ওএসএসি ক্যালকুলেট করি তাহলে আমি কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমি একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা NiH2O6 + 2 একটা ক্যালকুলেশন করে দেখে দেবে, অবশ্যই ওটা বেশি হচ্ছে বলে ওটা কনভার্ট হচ্ছে না। দেখবে আমি কার ক্ষেত্রে করছি না CO+2, ঠিক আছে। এখানে কমপ্লেক্সটা কি ছিল না COH2O6 +2 কিসে কনভার্ট হচ্ছে, COCl4 2-, অর্থাৎ পেল পিঙ্ক থেকে কিসে কনভার্ট হচ্ছে, ব্লুতে। এর কারণ কি বললাম না অক্টাহেড্রাল যে সিএফএসি এবং টেট্রাহেড্রালের যে সিএফএসি এদের মধ্যে ডিফারেন্সটা খুব কম হচ্ছে। কি করে বুঝছি কম হচ্ছে, দেখো কোবাল্ট +2 আমি প্রথমেই বলে দিয়েছি এটা হচ্ছে D7 সিস্টেম, তাই তো। এবং যেহেতু H2O এখানে উইক ফিল্ড লিগ্যান্ড, হুন্ডের সূত্র মেনে চলবে এবং এটি হবে হাই স্পিন কমপ্লেক্স,
অর্থাৎ এক্ষেত্রে ডেল্টা ও লেস দেন হবে পি। ঠিক আছে, তাহলে হাই স্পিন কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা কিভাবে করি, এটা হচ্ছে T2G, এটা হচ্ছে ইজি। এক্ষেত্রে 1 2 3 4 5 6 7, তাহলে কনফিগারেশন কি হচ্ছে T2G 5 ইজি 2। আর টেট্রাহেড্রালের ক্ষেত্রে কি হয় বলো, প্রথমে ই, এটা হচ্ছে T2 1 2 3 4 5 6 7, তাহলে কি হবে E4 T2। ঠিক আছে, এর ক্ষেত্রে আমি কি দেখবো এবার সিএফএসি টা কত হচ্ছে। আগে দেখি অক্টাহেড্রালের ক্ষেত্রে সিএফএসি টা কত হচ্ছে। আমরা কিভাবে সিএফএসি ক্যালকুলেট করি, সিএফএসি কিভাবে করব দেখো, 0.4 ইনটু 5 প্লাস 0.6 ইনটু 2 সমান কত হচ্ছে ডেল্টা ও। আচ্ছা বলো -2 আর এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে 1.2, তাই তো, তাহলে -0.8 ডেল্টা ও। তাহলে মোট ভ্যালুটা যদি আমি নিই কি হবে 0.8 ডেল্টা ও, এটা হচ্ছে সিএফএসি ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স। হলো, এবার এই ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে আমরা কি জানি সিএফএসি ক্যালকুলেট ফর টেট্রাহেড্রাল -0.6 ইনটু 4 প্লাস 0.4 ইনটু 3 ডেল্টা টি, ইউনিটটা কি হবে ডেল্টা টি। তাহলে কত হচ্ছে -2.4 আর এদিকে -1.2 ডেল্টা টি। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা টি। এবার এটাকে আমি যদি ডেল্টা ও তে কনভার্ট করি তাহলে কি হবে 4/9 ডেল্টা ও, -1.2 4/9 ডেল্টা ও। তাহলে মোটামুটি এটা কত হবে 0.54 সামথিং হবে ডেল্টা ও ফর টেট্রাহেড্রাল কমপ্লেক্স। তাহলে আমি যদি এটাকে ওএসএসি টা বলি, ওএসএসি অক্টাহেড্রাল সাইজ স্টেবিলাইজেশন এনার্জি কি হবে ডেল্টা ও সিএফএসি অফ অক্টাহেড্রাল কমপ্লেক্স মাইনাস সিএফএসি অফ টেট্রাহেড্রাল কমপ্লেক্স। তাহলে কত হবে এই মোট ভ্যালুটা যদি নিই তাহলে কত হবে 0.8 মাইনাস 0.54, কত হচ্ছে -0.26 ডেল্টা ও। ঠিক আছে, এটা হচ্ছে ওএসএসি ভ্যালু হবে। যেহেতু এবার নিকেলের ক্ষেত্রে তোমরা যদি দেখো নিকেল Ni(O6) +2 থেকে দেখবে NiCl4, এদের ক্ষেত্রে ক্যালকুলেট করলে দেখবে এটা প্রায় 5 বা 6 এর কাছাকাছি হয়ে যাচ্ছে। বাড়িতে নিজেরা ক্যালকুলেট করে, যেহেতু এটা বেশি হচ্ছে তাই সেক্ষেত্রে Ni(H2O6+2) কিন্তু NiCl4 2 এ কনভার্ট হচ্ছে না, বাট COH2O6+2 টা কিন্তু হচ্ছে, যেহেতু এর ওএসএসি ভ্যালুটা কিন্তু কম। এবার আমরা সিএফএসি সাহায্যে হিট অফ হাইড্রেশন কিভাবে ক্যালকুলেট করব তার রিলেটেড একটা প্রবলেম আমি তোমাদের সামনে তুলে ধরছি। বলছে ক্যালকুলেট দ্য হিট অফ হাইড্রেশন অফ ক্রোমিয়াম +2, কমপ্লেক্সটা হচ্ছে CrH2O6+2। ঠিক আছে, এই ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে ক্রোমিয়াম, এখানে H2 হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, তারপরে হচ্ছে +2 চার্জটা ক্রোমিয়ামের জন্য। বলছে ইফ देयर ইজ নো সিএফএসি। ঠিক আছে, এক্ষেত্রে আমার কিভাবে সিএফএসি টা ক্যালকুলেট করা যায় বা হিট অফ হাইড্রেশনটা কিভাবে ক্যালকুলেট করা যায়। দেখো ক্রোমিয়াম +2 মানেই আমি আগেই বলে দিচ্ছি এটা হচ্ছে 3d4 বা d4 সিস্টেম, d4 সিস্টেম। এবং H2 টা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, তারপরে এটা হবে এই যে কমপ্লেক্সটা এটা হয়ে যাবে হাই স্পিন কমপ্লেক্স। সেক্ষেত্রে এটা হবে T2G, এটা হবে EG। ঠিক আছে, এবং মুন্ডের সূত্র মেনে চলবে, এখানে একটা একটা করে ভর্তি হবে, এখানে একটা, তাহলে কি হবে T2G 3EG1। বুঝছে, এবার সিএফএসি টা কিভাবে ক্যালকুলেট করব আমরা। সিএফএসি ভ্যালু দেখো T2 তে থাকবে যেগুলো 0.4 ইনটু 3 প্লাস 0.6 ইনটু 1 ডেল্টা ও, তাই তো, -1.2 প্লাস 0.6 ডেল্টা ও সমান হচ্ছে -0.6 ডেল্টা ও। হলো, এটা হচ্ছে সিএফএসি ক্যালকুলেশন। এবার অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন এখানে কি হচ্ছে হিট অফ হাইড্রেশন
when there is no CFSC, আমাকে কি বার করতে হিট অফ হাইড্রেশন when there is no CFSC। তাহলে according to the question তাহলে কি হচ্ছে হিট অফ হাইড্রেশন, হিট অফ হাইড্রেশন when no CFSC সমান হচ্ছে কি the experimental heat of hydration, experimental heat of hydration minus CFSC। ঠিক আছে, এখন এইগুলো তো দেখো সব কিলোজুল পার মোলে আছে, এটা কিসে বেরিয়েছে ডেল্টা ও ভ্যালু, তাই তো? তাহলে এই ডেল্টা ও ভ্যালুটাকে আমার কিসে নিয়ে আসতে হবে না কিলোজুল পার মোলে। 300 এটা হচ্ছে কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি পার মোল, ভ্যালুটা কিলো ক্যালোরিতে থাকার কথা। হ্যাঁ, তাহলে আমার এইটাকে কিসে নিয়ে যাবে ডেল্টা ও ভ্যালুটাকে কিলো ক্যালোরিতে নিয়ে যেতে হবে। আমি কি জানি না মাইনাস 350 পার সেন্টিমিটার, 350 পার সেন্টিমিটার সমান হচ্ছে 13,900 পার সেন্টিমিটার, তাই তো? তাহলে এটাকে আগে আমায় 13,900 পার সেন্টিমিটার নিয়ে এসো, মাইনাস 0.6 ইন্টু 13,900 পার সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা ভ্যালুটা কত হচ্ছে গুণ করে দেখো, গুণ করে দেখবে 8340 মাইনাস 8,340 পার সেন্টিমিটার হয়েছে। তাহলে সিএফএসি ভ্যালুটা কত এসেছিল 8,340 পার সেমি। আমি কি জানি না 350 পার সেমি is equivalent to 1 কিলোক্যালোরি পার মোল, বুঝছে? তাহলে 8340 পার সেমি সমান কত হচ্ছে এটা 350 দিয়ে ভাগ হবে, 8340 বাই 350, মোটামুটি এটা 24 উত্তর হবে বলছে। 24 কাটাকুটি করে দেখবে এটা 24 কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে, এখানে সাইনটা খেয়াল রাখবে, তাহলে আমি এখান থেকেই এটা করে দিতে পারি is equal to minus 24 কিলো ক্যালোরি পার মোল। তো ব্যাপারটা বোঝা গেল যে হিট অফ হাইড্রেশন when there is no CFSC এটা বার করতে দিয়েছে, এটা সমান হচ্ছে এক্সপেরিমেন্টাল হিট অফ হাইড্রেশন মাইনাস CFSC। এখানে খেয়াল করে দেখো CFSC তো আমি সহজেই ডেল্টা ও ফর্মে বার করে নিলাম, এবার ডেল্টা ও সমান এখানে কি দেয়া আছে 13,900 পার সেমি, তাহলে এখান থেকে আমি কনভার্ট করলাম পার সেমিতে, ডেল্টা ওটাকে কিসে কনভার্ট করলাম পার সেমিতে। এবার আমি কি জানি যে 350 পার সেমি মানে 1 কিলো ক্যালোরি পার মোল, তাহলে 8340 পার সেমি মানে কত হবে 24 কিলো ক্যালোরি পার মোল। যেহেতু এখানে মাইনাস আছে তার মানে মাইনাস 24 কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে, তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই এবার, তাহলে বেরিয়ে যাবে এক্সপেরিমেন্টাল হিট অফ হাইড্রেশন কত দেয়া ছিল ওখানে দেখবে মাইনাস 460 কিলো ক্যালোরি পার মোল, আর এখানে হচ্ছে কত মাইনাস 24, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 24 কিলো ক্যালোরি পার মোল। এখানে মাইনাস, এখানে আমি শুধু 8340 করেছি কিন্তু আগেরটা দেখবে মাইনাস 8340 হচ্ছে, তাই জন্য এখানে যদি মাইনাস হয় এখানেও মাইনাস হবে, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল, তাহলে কত হচ্ছে মাইনাস 436 কিলো ক্যালোরি পার মোল। এটা হচ্ছে হিট অফ হাইড্রেশন when there is no CFSC। আচ্ছা, এক্ষেত্রে এই প্রবলেমটা খেয়াল করো যে বলছে অবজার্ভ ল্যাটিসের যে হবে অক্টাইডাল FeO, এখানে আয়রনটা কি +2 স্টেটে আছে, তাহলে কি হচ্ছে এক্সপেরিমেন্টাল বলে দিয়েছে এবং অবজার্ভ যেটা এবং অ্যাবসেন্সে যেটা CFSC টা সেটা বলে দিয়েছে এই ভ্যালুটা। তাহলে এখানে বলছে আয়রন +2 এর CFSC ক্যালকুলেট করতে
বলেছে, তাই তো? তাহলে এক্সপেরিমেন্টাল মাইনাস থিওরিটিক্যাল করলেই হবে। আচ্ছা, এবার আয়রন প্লাস 2, যেহেতু এটাকে উইকলি লিগ্যান্ড ধরেই নিয়েছি আমরা, তাহলে আয়রন প্লাস 2 মানে এটা হচ্ছে মোটামুটি 3d6 মানে d6 সিস্টেম, d6 সিস্টেম মানে T2G কনফিগারেশনটা কি হচ্ছে T2G4 Tg2, তাই তো? তাহলে CFC কত হবে মুখে মুখে করো, CFC তে -1.6 প্লাস হচ্ছে 1.2 তাহলে -0.4 ডেল্টা ও, তাই তো? তাহলে CFC কত হচ্ছে এখানে, CFC T2G - Eg করলে পেয়ে যাবো -0.4 ডেল্টা ও। ঠিক আছে, এবার অঙ্কটা কি বলছে না, অ্যাকর্ডিং টু দা প্রবলেম এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি মাইনাস থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জি করলে আমি কি পেয়ে যাব, এই CFC ভ্যালুটা। তাহলে শর্তানুসারে -0.4 ডেল্টা ও সমান হচ্ছে এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি মাইনাস থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জি, তাই তো? তাহলে কত হচ্ছে, অর -0.4 ডেল্টা ও সমান কত হচ্ছে বলো আমাদের, -3923 মাইনাস ও মাইনাস প্লাস 3856, এটা হচ্ছে কিলো জুল পার মোল সমান -0.4 ডেল্টা ও সমান কত হচ্ছে, বিয়োগ করো, বিয়োগ করলে পাবে -67 কিলোজুল পার মোল, -67 কিলোজুল পার মোল। এইবার মাইনাস এ মাইনাস এখানে বাদ চলে গেল, ডেল্টা ওটা কত হচ্ছে, যদি 67/0.4 করো তাহলে কত হচ্ছে, 67/0.4 কিলোজুল পার মোল, তাই তো? এবার আমরা কি জানি, এটা থেকে আমি যদি সেন্টিমিটারে নিয়ে আসতে চাই তাহলে কি হবে না, 83.5 পার সেমি ইজ ইকুয়াল টু 1 কিলোজুল পার মোল, এটাকে আমরা জানতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে কিলোজুল পার মোলের জায়গায় 83.5 বসিয়ে দিই তাহলে কত হচ্ছে, ডেল্টা ওটা কত হয়ে যাবে, ডেল্টা ও সমান হচ্ছে 67/0.4 ইনটু 83.5 পার সেমি, এটাকে যদি গুণ করা হয় কত হচ্ছে 13,986.25 পার সেমি। ঠিক আছে, তো এইভাবে এই প্রবলেমগুলোকে আমরা সলভ করতে